বাকিরা জয়েন করতে করতে আপনাকে এই বিষয়টা দেখাই দিই। আপনার হচ্ছে ডলফিন না? এটা ভাই এটা কি পিডিএফটা লাগবে? পিডিএফটা দেন, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। ওকে ওকে, আমি দিচ্ছি। দেখেন ভাই, গ্রুপে দিয়েছি। কোনটা, উপরেরটা না নিচেরটা? এইটা না? উপরেরটা নিচেরটা দুইটাই ভাই। আমি একটা দেখায় দিলে আপনার কাছে সিস্টেমটা বোঝা হয়ে গেলে দেখবেন আপনি পারতেছেন। সো যে কোনো একটা দেখাই, কোনটা দেখাবো? উপরেরটা দেখেন, ডলফিনেরটা ভাই। আচ্ছা, আমি এইটা নিয়ে কাজ করব। ঠিক আছে, এইটা নিয়ে কাজ করব, আর এই মাপগুলো জাস্ট একটু জানবো যে এই মাপগুলো কত কত আছে। ওকে, আপনাকে জি। মনে করেন বাইরের দেশের থেকে যদি কখনো কোনো কাজ দেয়, বাইরের দেশে হোক বা আপনি যে সেক্টরে কাজ করবেন সেখানেই হোক, আহ, একটা 2D থেকে সেটাকে স্কেচ কমপ্লিট করা। যেমন দেখেন এখানে কোনো মাপ দেওয়া আছে? না ভাই। এখানে মাপ দেওয়া নাই, তবুও আমাদের এইখানে মাপটা আমাদের বের করে নিতে হবে। তো সেটার জন্য আমরা একটা কাজ করব। ফার্স্টে একটা স্ক্রিনশট নেব। স্ক্রিনশটটা এখান থেকে কপি কপি করে নতুন একটা পার্ট ফাইল নিচ্ছি। সেটা ফ্রন্ট প্লেনে স্কেচ অন করে যদি কন্ট্রোল ভি দেই, আসার কথা, কন্ট্রোল ভিতে কি পেস্ট হয়ে গেল। তাহলে এই পিকচারটা এখন আমার এই পেজে চলে আসছে। এখন আমাকে একটা কাজ করতে হবে, সবচেয়ে বড় যেটা, সেই বড় যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা অনুযায়ী আমাদের এখানে একটা কাজ নিতে হবে। বড় নিতে পারেন, ছোট নিতে পারেন, বড়টা নেওয়াই বেটার। বাট আমার কাছে এখন মনে হয় যে এইখানে যে সার্কেলটা আছে, এই সার্কেলটা যদি আমরা সঠিকভাবে ড্র করতে পারি তাহলে স্কেল হয়ে যাবে। তো সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, এই মাপগুলো জানতে হবে। মাপগুলো আমি একটু দেখি। এখানে এইটার ডায়ামিটার কত আছে? 4। সো 4 ডায়ামিটারের একটা সার্কেল আমি আঁকবো, এখানেই আঁকতে পারি। এটার ডায়ামিটার হচ্ছে 4। 4 নেওয়াতে এই যে পিকচারটা আছে, এই পিকচারটাকে ওকে এমনভাবে বসাইতে হবে যেন ওই 4-এর মতোই দেখা যায়। বড় করতে হলে এইখানে ধরে আমরা বড় করব, যে এইখানে ধরে আমরা বড় করব অথবা ছোট করব। তো এই পিকচারটাকে আমাদের একটু আরেকটা কাজ আছে। ট্রান্সপারেন্ট অপশনটা আসতেছে না। ট্রান্সপারেন্ট অপশনটা যদি না আসে সেক্ষেত্রে আপনি কাজ করতে পারেন। আমি যেরকম এখানে স্কেচের একটা শিট নিয়ে আসে রাখছি, আপনি ওইভাবে ইনসার্ট করে নিয়ে আসতে পারেন যে আমার এই পিকচারটা আমার একটা ফাইলের মধ্যে আছে, আমি সেইখান থেকে নিয়ে আসবো। যেমন এখানে আমি সেভ করি আগে, এটাকে আপাতত ডাউনলোডের মধ্যে সেভ করতেছি। এবার এই স্কেচটা বাদ, ফ্রন্ট প্লেন স্কেচ অন করলাম। এখান থেকে এই যে স্কেচ পিকচার,
ডাউনলোড, এটাকে ইনসার্ট করলাম। ইনসার্ট করার পর এটাকে ট্রান্সপারেন্ট করা যায়। ছোট বড় কতটুকু করতে হবে সেগুলো দেখবেন। পাশাপাশি এখান থেকে এই পিকচারটাকে ট্রান্সপারেন্ট করে দেওয়া যায়। কতটুকু রাখলে আপনি পেছনের ড্রয়িংটা দেখে দেখে কাজ করতে পারবেন, পরে ওটা চেঞ্জ করতে পারবেন। আপাতত আমি এতটুকু রেখে কাজ করি। এটাকে ছোট করতেছি অ্যান্ড ডায়ামিটার 4, এটা আমার প্রয়োজন নাই। এটাকে নিয়ে আসলাম। দেখেন আমার এখনো হয় নাই, আর একটু ছোট করতে হবে এরকম মনে হচ্ছে। ছোট আমরা এখানে ধরলে করতে পারবো। আবার ট্রাই করবো যে আমার জিনিসটা ঠিকঠাকভাবে বসছে কিনা। এখনো বসে নাই। মাহির সামির ভাই, আপনি কি আছেন? জি ভাই। জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, বুঝছেন? কারণ একটা ভাই ভ্যালু। এটা এটা আমাদের মানে মানে অনেক পোলাপান আছে ভাই ক্লাসের মধ্যে মানে সলিডওয়ার্কস সম্পর্কে জানেও না। তো হুম, ওনারা হচ্ছে লেকচার দেওয়ার পর এইসব জিনিস এটা অতিরিক্ত মানে হাই লেভেলের বলতে গেলে দিয়ে দিচ্ছে না ভাই এটা এটা নাকি? হাই লেভেলই, মানে যারা পারে তাদের জন্য ঠিক আছে, যারা পারে না তাদের কাছে অনেক কঠিন একটা কাজ। এখনো আমার সাইজ আসে নাই। দেখেন কত ছোট করতেছি। বাট ইন্টারেস্টিং আছে এক্সারসাইজের জন্য। এই যে একটা কাজ করলাম, ওকে। এইবার জি এইবার আপনার যে ড্রয়িং টুলগুলো আছে সেই টুলগুলোকে আপনি কাজে লাগান। যেমন আপনি বুঝতেছেন যে আমার এইখান থেকে এইখানে একটা আর্ক আছে। যদি একটা আর্কে হয়ে যায় তো একটা আর্ক নেবেন। যদি মনে হয় যে এখান থেকে একটা আর্ক নেব, পরে আর একটা আর্ক নেব, এমনও হবে। সেই ক্ষেত্রে সেটা নিতে হবে। যেমন এইখানে মনে হয় একবারে হবে না। এই জায়গায় যেটা দেখতেছি সেটা একবারে হওয়াটা কঠিন। এখানেও হয়ে গেছে। এই যে, তারপর এখানে আমরা পরে ফিলেট করে দিলে ঠিক হয়ে যাবে। সো এই একটা নিলাম। এরপর প্রফেশনাল যারা ডিজাইনার তারা পারবো না পারি না এই কথাগুলো বলতে পারে না, বুঝছেন? আপনারা স্টুডেন্ট, তো সেক্ষেত্রে আপনারা বলতে পারেন যে জিনিসটা আমার জন্য কঠিন বা এটা অসম্ভব। কিন্তু প্রফেশনাল পার্সনের ক্ষেত্রে বলার সুযোগ নেই। এরপরে আমরা যখন মাপ দিব তখন সেই জিনিসটা ব্ল্যাক হয়ে যাবে। তবে এইখানে কিছু কাজ করার দরকার, যে এই পয়েন্টটাকে আমাদের ট্যানজেন্ট করার চেষ্টা করতে হবে। ট্যানজেন্ট করার আগে চেষ্টা করবেন এই পয়েন্টটাকে আগে ফিক্সড করে দেওয়ার, এই পয়েন্টটাকে ফিক্সড করে দেওয়ার, দেন এই পয়েন্টটাকে ট্যানজেন্ট করার চেষ্টা করবেন। ট্যানজেন্ট যদি হয়ে যায়, এই যে ট্যানজেন্ট হয়েছে, ওকে। এবার এই পয়েন্টটাকে ট্যানজেন্ট করে দেন। ট্যানজেন্ট করে দেওয়াতে এই পয়েন্ট একটু নড়ে গেছে, সমস্যা নাই। নড়ে গেলে আমরা এটাকে ব্যাক করে দেব। দেন এই যে পয়েন্ট আছে না, এটাকে একটু ধরে ট্রাই করবো যে কোনো দিকে একটু ড্রাগ করলে আমার অন্য জায়গা আবার চেঞ্জ না হয়ে যায় যেন।
দেন যখন আপনি দেখতেছেন যে না আমার এই ড্রয়িংটা ওকে আছে, তখন ভাই একটা কথা ছিল আরেকটা। হ্যাঁ, বলেন। মানে আপনার এই ভিডিওটা তো আপনি রেকর্ডিং করতেছেন না? হ্যাঁ, তো এটা আপনার মানে আপনি চাইলে যদি আপনি বলেন আপনার প্রমোশনের জন্য আমি এটা আমার ভার্সিটির যে মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওইখানে আমি কি দিতে পারবো যদি আপনি চান আর কি? রেকর্ডিংটা কমপ্লিট হলে অবশ্যই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে ভাই। বাট সবাই বুঝবে কি না এটা আসলে কনফিউজড। কারণ আপনি ক্লাস করছেন, তাহলে আপনি এখন যদি হঠাৎ করে জিনিসটা আমি বলি, আপনি কিন্তু বুঝতেছেন। বাট আমাদের এই কথাটা, যে এখন পর্যন্ত কিছুই জানে না, সে যদি ট্রাই করা শুরু করে, তার জন্য কিন্তু কঠিন হয়ে যাবে। যেমন না ধরেন, অনেকেই আছে মোটামুটি হালকা পাতলা পারে বা তাদের জন্যই আর কি, যদি সমস্যা নেই, আপনি বলেন তাহলে দিব। সমস্যা নাই। আমাদের ইউটিউবে তো অনেক ভিডিও আমরা দিয়ে রাখি, যাতে তারা নিজেরা শিখতে পারে। তো এখন এই যে আর্টগুলা নিচ্ছি, এই আর্টগুলা নেওয়ার সময় একটু আমাদেরকে চিন্তা করতে হবে যে কোন বিন্দুটা শেষ বিন্দু হইতে পারে। ঠিক আছে? যেমন আমার এইখান থেকে মনে হচ্ছে যে এই লাইনটা সোজা এই পর্যন্ত আসছে, তারপরে এই জায়গাটা বাঁকা। তো এখানে ডাইরেক্ট আমরা একটা স্ট্রেট লাইন নেব। এখান থেকে এই যে, এই যে, এই পর্যন্ত আসবো। আমাদের কাজ করার এক্সপেরিয়েন্স আছে তো, সো বুঝতে পারি যে আমরা দেখলেই যে এই জায়গাটা কার্ভ আছে, মানে আর্ক আছে। এই জায়গায় আর্ক হবে। সো 3 পয়েন্ট আর্ক নিলাম। তারপরে কতটুকু প্রয়োজন ততটুকু আমরা ড্র্যাগ করব। ড্র্যাগ করার পর এই যে বিন্দুটা আছে না, এই জায়গাটা আসলে ট্যানজেন্ট করার নিয়ম। সো ট্যানজেন্ট করতে গেলে আপনি এই লাইনটাকে আগে ফিক্সড করে দেন। লাইনটা ফিক্সড করে দিলে আপনি এটাকে ড্র্যাগ করেন, লাইন কিন্তু মুভ করবে না। লাইন লাইনের জায়গায় থাকবে। অ্যান্ড এই যে আপনার যখন কাঙ্ক্ষিত একটা পজিশনে চলে আসছেন যে এই লাইনের সাথে এই পয়েন্টটা ট্যানজেন্ট হবে, তখন এই বিন্দুতে ট্যানজেন্ট করে দেন। এ আর মুভ করতেছে না। দেন আপনার যদি মনে হয় যে না এই লাইনটা আরেকটু এদিক নিতে হবে, এটাকে আরেকটু এদিক ড্র্যাগ করতে হবে, এগুলো আপনি পরে আস্তে আস্তে করবেন। তারপর এখান থেকে ডিরেক্ট এই পর্যন্ত একটা আর্ক নেব আমরা। যদি এক আর্কে না হয়, তো আমরা আমরা অর্ধেক অর্ধেক নেব। যেমন এইখানে, এখানে কিন্তু একবারে নেওয়া সম্ভব না। এখান থেকে সম্ভবত এটা একবারে সম্ভব। তবে এই যে আমি প্রথমে বেস রেফারেন্স 4 নিছি, তো আপনারা ট্রাই করবেন বড় একটা রেফারেন্স নেওয়ার। এখানে অ্যাকচুয়ালি এগুলোর রেফারেন্সগুলো নেওয়া কঠিন, যার কারণে আমি এই বেস রেফারেন্স 4 নিছি। এই 4 এর সাথে দেখবেন বাকি যে ভ্যালুগুলো আছে কাছাকাছি। সো আপনার যদি মনে হয় যে আমার এই যে জায়গায় যে ড্রয়িংটা ছিল, ওই এই যে এইটা, এই ভ্যালুগুলো আপনি বসাবেন, বসায় দিতে পারেন। আবার যদি মনে হয় যে না আমি আমার মতো করে ভ্যালু বসাবো, তাহলে আপনি ডাইমেনশন যা দিবেন তাই। যেমন এখানে 20 আছে, আপনি যদি 22 দেন, তাহলে কি এটা ভুল? প্র্যাকটিসের জন্য ভুল না। বাট যদি মনে হয় যে না এক্স্যাক্টলি এটাই লাগবে, তখন আপনাকে 20ই দিতে হবে। তখন এখানে ফিলেট রেডিয়াস 5ই দিতে হবে। একটু পরে বলি ওগুলা, আগে আমাদের স্কেচিংটা শেষ করি। যেমন এই জায়গাটাতে একটা ফিলেট আছে, আমি ফিলেটটাকে কনসিডার করে ডিরেক্ট একটা লাইন নিয়ে আসি এখান থেকে। এখান থেকে একটা লাইন নিয়ে আসতেছি। এরপর 3 পয়েন্ট আর্ক। 3 পয়েন্ট আর্ক করার পর দেখতেছি এই শেপটা মেলে নাই। এটাকে আমাদের একটু ছোট করা উচিত। এটাকে আরেকটু বড় করার দরকার। যারা বিগিনার অবস্থাতে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা কঠিন মনে হবে। এই জায়গায় ধরে টান দিলে দেখবেন যে এই পয়েন্টে দৌড় দিচ্ছে, এই পয়েন্টে দৌড় ছোট হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। সো বুঝতে হবে যে আমার বিন্দু ধরে এখন মুভ করাইতে হবে না লাইন ধরে মুভ করাইতে হবে।
মোটামুটি খারাপ না, ঠিকই আছে। আরেকটু ছোট করে দিই। ওকে। এখানে আসার পর ওকে, এখান থেকে এই লাইনটাকে ট্যানজেন্ট করে দিলাম অ্যান্ড এটা এখন ফিক্সড করে দিলাম, যেহেতু আমার এটা এখান থেকে আর মুভ হবে না। এই পয়েন্টটা মনে করলাম এখানে হবে। ওকে, দেন এখান থেকে এটা এখানে যেহেতু একটা আর্কের মতো আছে, আমরা একটু লক্ষ্য করি এই জায়গাটা ট্রিক্স আছে। আমি বুঝতেছি যে এই লাইনটা এই বরাবর আসতেছে, এই লাইনটা এই বরাবর আসতেছে একটু। হুম, এখন আমার এই জায়গাটা কি হবে, ফিলেট হবে। ফিলেট করার আগে আমাদের ট্রিমের মধ্যে যে টুলসটা কেউ ইউজ করে না বেশিরভাগটা, এই টুলসটা আমরা এখন ইউজ করব। এটা এবং এটা সংযোগ হয়ে গেল। সংযোগ হয়ে যাওয়ার পরে আপনি এখানে ফিলেটে যান, আপাতত ছোট একটা ভ্যালু বসান, দেন এই পয়েন্টে ধরেন। আমার ওয়ানেই মিলে গেছে, তো 1.5 দিয়ে দেখি যে আরেকটু ভালো হয় কিনা। মনে হয় বেটার। 1.2ও দিতে পারি। এই বিষয়টা কি বুঝছেন সামির ভাই? জি ভাই। এইভাবে আস্তে আস্তে করে কাজ আগাইতে হয়, আর এই কাজ তাড়াহুড়া করে হয় না, এটা অনেক সময়ের কাজ। এইখানে জিনিসটা একটু ঢেউ টাইপের, তো এইখান থেকে এদিকে আবার এখান থেকে এদিকে, সেটা এরকম একটু ক্রিটিক্যাল। আপাতত আমি এখানে ট্রানজেন্ট করে দিলাম, এখানেও ট্রানজেন্ট হবে, তাতে মোটামুটি এনাফ। এটাকেও ট্যানজেন্ট ছোট করলে তো বোঝা যায় না, তাই না? ওকে, তাহলে এই কাজটা আমরা দেখি ওইভাবে সলভ করা যায় কিনা। একটু আগে যেভাবে ওইখানে করলাম, কর্নার ট্রিম এবং এইটা, দেন ফিলেটে প্রথমে ছোট ভ্যালু দিব, ছোট দিয়ে আছে 1.2, এই পয়েন্টে ধরবো, 1.5 দিয়ে দেখি, পারফেক্ট। আমাদের আর কোন জায়গা আছে বাকি? এই জায়গা, এই জায়গা 1.5 বেশি কম হয়ে যায়, 3, 5, 5 মোটামুটি ওকে আছে। তারপর এখানে 1, 1 অথবা 1, 2, 3 যা দেবেন দেন, আমি আপাতত 1 দিলাম। এখানে নাই, মোটামুটি মনে করেন এই পর্যন্ত হয়েছে। এটা যদি লাগে এটাও দেন। এই লাইনটা এই পর্যন্ত রাখেন, এই লাইনটা এই পর্যন্ত রাখেন, এখানে একটা 3 পয়েন্ট আর্ক নেন। আপনার এখন লক্ষণীয় হচ্ছে এইটা ঠিকঠাকভাবে হচ্ছে কিনা, এটা সোজা আসতেছে কিনা, জায়গা দিয়ে আসতেছে কিনা দেখার পর
এই টুলসটার উপর চলে যান, একে ট্রাস্ট করেন যে এরা এক্সটেন্ড হবে ঠিক ওই পর্যন্ত, এরা এক্সটেন্ড হবে ঠিক ওই পর্যন্ত। দেন আমাদের ফিলেট টুল আছে, দেখি ফিলেট টুলের মধ্যে ছোট ভ্যালু বসে কত আসে। এটা 1 বেশি হয়ে যায়, তাও দিচ্ছি। এটা 1 বেশি হয়ে যায়, তাহলে আমরা 0.8 দিয়ে দেখি। ওয়াও, 0.8, ওকে। এখন এই যে ব্লু কালার দেখতেছেন, মানে কি আন্ডার ডিফাইন হয়ে আছে। একে অবশ্যই ডিফাইন করতে হবে, না হলে এনি টাইম সে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, যে কোনো সময় চেঞ্জ হয়ে যাবে। আর এতদিন ধরে কাজ করতেছেন, বুঝতেছেন যে আমাদের 3D মডেলের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে স্কেচ। স্কেচ যদি পারফেক্ট না হয়, তাহলে আপনি সফটওয়্যারে 3D টুলস অনেক শিখলেন, কিন্তু বাস্তবে আপনার ডিজাইন কিন্তু ভুল আসবে। এই জন্য স্কেচের উপর ভালো প্র্যাকটিস করা দরকার। এখানে যে রিলেশন আছে, ডাইমেনশন আছে, এই বিষয়গুলো খুব ক্লিয়ার ধারণা থাকা দরকার। তাহলে এটা যখন হয়ে যাবে, তখন আমরা যদি মনে হয় যে এগুলো ডাইমেনশন দিতে পারি। যেমন এইটা কত রেডিয়াস, 50 পয়েন্ট সামথিং, আমরা এখানে 50 বসায় দিলাম। 50 বসায় দেওয়ার পর এই জায়গাটা 44 আছে, 45 দেওয়ার ট্রাই করি। 45 দিলাম। এইখানে আছে কত, 16। আমরা যদি 15 দিই, তাতে বেশি চেঞ্জ হয়ে যায় নাকি? 15 দিলে দেখেন এই দিকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা চেঞ্জ না করে 16তেই রাখি। দেখি 16 দিলে কি চেঞ্জ হয় কিনা। 16 দিলে চেঞ্জ হচ্ছে না। তারপর এই রেডিয়াসটা আছে 64, 63.5 দিই, 63.5, ওকে। এইটা 24 আছে, সরি 23.5 দিই, 23.5। এই জায়গায় আছে কত, 20, 21। পরে আপনি যদি মনে হয় যে একটু বাড়াইতে হবে, কমাইতে হবে, পরে কমাই নিয়েন। হুম, ভাই আমার ওই যে পিডিএফ এর মধ্যে যেই ডাইমেনশন গুলো দেওয়া আছে ওগুলা দিলে যদি চেঞ্জ হয়ে যায়, মানে ছোট বড় যদি হয়ে যায়। সেন্স বলতে পিডিএফকে যদি আপনি 100% কপি করতে চান, তখন একটা বিষয় থাকে। পিডিএফের যে ভ্যালু, সেই ভ্যালুর মধ্যে দেখেন আমি এইখানে মনে করেন লিখছি কত, 63.5, কিন্তু শো করার সময় কত করতেছে, 64। আপনার এইখানে যে ভ্যালুগুলো আছে, সব ভ্যালুই যে 100% পারফেক্ট এই পিডিএফে আছে, এটা কি আপনি শিওর? এখন স্যাররা তো বলছে যে এই ডাইমেনশনের মধ্যেই করে নিয়ে মানে করতে হবে। হুম, দেন তাহলে ওই ডাইমেনশনই বসান। যেই জায়গায় যেটা হবে সেটাই দিবেন। যেমন আমরা এখানে 5 দিছিলাম, এখানে 5ই আছে দেখেন। দেখছেন? আমি আপনাকে দেখাই। জি। একটু বোঝার চেষ্টা করেন। আচ্ছা, এখানে আমরা কত দিছি? 2। ইন্ডিয়া দিছে কত? 1। তাই না? এখানে কত দিছে ইন্ডিয়া? 1 দিছে। তো এই যে এই ডিফারেন্সটা কেন হয়েছে জানেন? কারণ আমরা ছোট ভ্যালুটাকে আগে কাউন্ট করছি। আমাদের দরকার ছিল সবচেয়ে বড় ভ্যালুটাকে আগে কাউন্ট করা। কিন্তু এটা এমন একটা ডিজাইন যেটার আসলে ওরকম কোনো স্ট্রেট লাইন নাই যে এই লাইনটা এই পর্যন্ত ফিক্সড। এখানে ছিল যেমন এই পয়েন্ট থেকে এই বিন্দুর দূরত্ব, সরাসরি দূরত্ব কত, 58। তো এই ভ্যালুটা আমরা নিতে পারতাম, কিন্তু আমরা ওই শুরুর দিকে ওই জিনিসটা কনসিডার করতে পারিনি, যার কারণে আমাদের ভ্যালুটা একটু হলেও কম বেশি আসবে। এখানে কত আছে, 68, তাই না? আপনার এখানে কত আছে, 58। আপনি এক্স্যাক্টলি এই ভ্যালুগুলোই এখানে বসাইতে পারেন যদি আপনার বড় ভ্যালুটা আগে নিতেন। বুঝতেছেন কি? জি ভাই। এখানে আমরা এরকম প্রথম রেফারেন্সটা যদি বড় ভ্যালু নিতাম, তাহলে বাকি সবগুলো দেখতেন যে একদম কাছাকাছি ভ্যালু চলে আসতেছে। এইখানে 2 আইছে না, এটা ডিরেক্ট 1 এর কাছাকাছি থাকতো, 1.8 অথবা 0.9, মানে 1 এর কাছাকাছি থাকতো। তারপরেও আপনার ড্রয়িং করা শেষ। ড্রয়িং করা যেহেতু শেষ, আপনি একটা কাজ করতে পারেন
যে এখন যেহেতু আপনাকে পুরোপুরি স্যারকে দেখাইতে হবে যে আমি এই স্কেচটা আমি করছি, এটা কাজ করেন, কপি করে এই যে কাজটা এতক্ষণ ধরে কষ্ট করে করছেন এটা একটু সেভ করে রাখেন। ডাউনলোড, নতুন একটা ড্রয়িং নেন, ড্রয়িং নেওয়ার পর টপ ভ্যালুতে যান বা ফ্রন্টে যান, এখানেই পেস্ট করে দেন, কন্ট্রোল ভি, চলে আসছে, দেখছেন? জি ভাই। এই যে চলে আসছে, এবার আপনি একটা কাম করেন, এই যে ভ্যালুটা আছে না, সেই ভ্যালুগুলোকে আস্তে আস্তে আপনার কাছাকাছি ভ্যালুতে নিয়ে আসেন। কাছাকাছি ভ্যালুতে যখন নিয়ে আসবেন তখন দেখবেন যে আপনার এক্সাক্ট রেজাল্ট চলে আসছে। আমি একটু বসাই। প্রথম ভ্যালুটা কি আছে 68, এটা যদি আমরা 58 দেই, আগা গেছে, তাই না? এখানে 2 আছে, এটাকে 1 দেই, ওকে। তারপরে এই যে লাইনটা, একটা ভার্টেক্স থেকে এই লাইনের দূরত্ব 2 হবে। তো 2 দেওয়ার আগে এই লাইনটা যে সোজা হবে সেটা আমরা তখন বুঝি নাই, কিন্তু এখন বুঝতেছি যে এটা সোজা হবে, এটাও হরাইজন্টাল হবে। এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স 2 দেন, আমরা কিন্তু 2 বসাইতে পারতেছি। তারপর এইখানে যে রেডিয়াসটা আছে সেটা আছে কত 22, আপনি এটাকে কত দিবেন 18। এই যে 18 দিচ্ছেন, এটা দেওয়ার কারণে অনেক জায়গায় কিন্তু চেঞ্জ চলে আসবে। এই চেঞ্জগুলোকে আবার আপনাকে আস্তে আস্তে একটু ম্যানুয়ালি ঠিক করে নিতে হবে। যেমন দেখেন এইখান থেকে এই ডিস্টেন্সটা 19, এখান থেকে এই ডিস্টেন্সটা 24 আছে, আমরা এখন 19 করে দেব, ওকে। তারপর আর কি আছে, এখানে এটা অনেক চেঞ্জ হয়ে গেছে, হোক। এই লাইনটা 5, তারপর এদের দুজনের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 6.5, তারপর এখানে এইটার ডিস্টেন্স 6। এবার এই জায়গাটাকে আপনি ট্যানজেন্ট করে দেন, অ্যান্ড এটার রেডিয়াস যেহেতু 1, এটা রেডিয়াসও 1ই হবে। এখান থেকে এইটার ডিস্টেন্সটা মনে হয় দেওয়া আছে কি, এই ভ্যালু এবং এই ভ্যালু, ধরে নেন যে 6.6, 6.5, এটা থেকে এটার ডিস্টেন্স অবশ্যই 6.6 না, 6.5 যদি দেই তাহলে ডিজাইনের শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা যেহেতু দেওয়া নাই, আপাতত এটা একটু স্কিপ করেন, অন্যান্য ভ্যালুগুলো বসানোর চেষ্টা করেন। যেমন এটা 64 আছে, এটাকে 53 দিতে হবে। তারপর আপনার এই বিন্দু থেকে উপরের দিকের দূরত্ব, মানে এই যে সার্কেল আছে, সার্কেলের দূরত্ব হবে হচ্ছে 18.5। দেখছেন এদিকে ভেঙে চুরে অবস্থা খুব খারাপ। তো এই ভ্যালুগুলো বসানোর সময় আপনাকে একটু চিন্তা করতে হবে যে ছোট ছোট যে ডাইমেনশনগুলো আছে সেই ডাইমেনশনগুলোকে আগে দিব, বড় ডাইমেনশনগুলোকে আস্তে আস্তে পরে দিব। কারণ বড় ডাইমেনশন যদি আপনার অনেক বেশি পরিবর্তন হয়, এইগুলা এইরকম যেই কন্ডিশনে ছিল সেই কন্ডিশন থেকে বেরিয়ে চলে আসে। আমার কথা কি বুঝতে পারতেছেন? জি ভাই। এখন রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ে জিনিসটা আমি যেভাবে দেখাইছি বাস্তবে এইভাবে হয়। আপনার এখান থেকে ডাইমেনশন দেখে দেখে এইখানে আর কাকা, এটা কোয়াইট টাফ।
কঠিন। আপনি হ্যাঁ, প্রেজেন্টেশন করার জন্য আপনার যে ড্রয়িংটা আছে সেই ড্রয়িংটাকে আপনি ডাইমেনশন দিতে পারেন। বুঝছেন? জি। এইভাবে আস্তে, আস্তে কাজগুলো করতে হয় এবং এটা আপনার ১০, ১২, ১৫ মিনিটের কাজ না। যদি মনে করেন যে ১০-১৫ মিনিটের মধ্যে সলভ করে ফেলবো, তাহলে এটা অসম্ভব। কেউ করতে পারছে আপনাদের? ২-৩ জন সাবমিট করছে ভাই। সাবমিট করছে, তাদের সাথে যোগাযোগ করে দেখেন যে তারা ওই কাজটা করতে কত সময় নিছে। এই যে দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে। এই ছোট, ছোট ডাইমেনশনগুলো দিয়ে দেন আস্তে, আস্তে। এইটার সাথে এইটার এখানে তো অ্যাঙ্গেলই দেওয়া হয়নি। এখানে একটা অ্যাঙ্গেল আসবে। এটার সাথে এটা ট্যানজেন্ট। এইটার সাথে এটার অ্যাঙ্গেল 80 ডিগ্রি। তারপর এটার ডায়ামিটার 16 আছে 14.5। দেখবেন যে কোন মেজারমেন্টটা আগে নিলে অন্য জায়গার পরিবর্তন হচ্ছে না। যদি পরিবর্তন হয়ে যায় সেখানে আপনি আনডু করবেন। পারবেন কি এখন করতে? আস্তে, আস্তে? জি, পারবো মোটামুটি। যদি প্রবলেম হয় তাহলে আমি আপনাকে আবার নক করবো না ভাই। হুম, হুম। না, আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে আইডিয়া দেয়া, প্রসেস বোঝায় দেয়া যে কিভাবে কাজটা করবেন। ঠিক আছে? এইখান থেকে ডাইমেনশন নিয়ে যদি কাজটা করেন তাহলে করতে পারবেন। হয়তোবা কি তার থেকে আমরা যে প্রসেসে দেখাচ্ছি এটার ৫ গুণ বেশি সময় লাগবে। আর এইভাবে করতে পারেন যেকোনো কাজ। যেটা ডাইমেনশন আছে সেটাও পারবেন, যেটা নাই সেটাও পারবেন। আপনি আ এখন যে প্রসেসটা দেখাইছি এটা আসলে আমরা কোন কাজে ইউজ করি? ধরে নেন আপনার একটা কার আছে, প্রাইভেট কার। ওকে? প্রাইভেট কারের কোনো একটা ড্যাশবোর্ডের একটা জায়গা, সেই জায়গাটাতে আপনার এখন কোনো একটা 3D প্রিন্ট করে কোনো একটা প্রবলেম সলভ করবেন। সেই সময় ওই ড্যাশবোর্ডটা একটা ছবি তুলতে পারেন মোবাইল দিয়ে। ছবি তোলার পর ড্যাশবোর্ডের ওইখানে দেখা গেছে কি আছে? কয়েকটা সার্কেল আছে। তার পাশে আউটসাইড আছে বা সামথিং কোনো কিছু কোনো জিওমেট্রি আছে। তার মধ্যে থেকে যেকোনো একটা সার্কেলের ডায়ামিটার আপনি স্লাইড ক্যালিপার অথবা স্কেল কোনো কিছু একটা মাপ নিলেন। মাপ নেওয়ার পর ওই পিকচারটা মনে করেন এখানে আনলেন। আনার পর আমরা একটা সার্কেল এঁকে দিলাম। একটা সার্কেলের সাথে বাকি সার্কেলগুলো কি অটোমেটিক অ্যালাইন হয়ে যাবে। দেন আমাদের ওই ড্যাশবোর্ডটা যখন সলিডওয়ার্কসের 3D মডেল হয়ে যাবে, তখন আমরা 3D প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করে ওই জায়গায় কিন্তু ওই জিনিসটা বসায় দিতে পারবো। তাই না? এটা হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং কাজ। আ সেক্ষেত্রে বর্তমান তো আরও সহজ সিস্টেম আছে যে ডিরেক্ট 3D স্ক্যানার পাওয়া যায়। 3D স্ক্যানার দিয়ে ওই মডেলটাকে স্ক্যান করে, স্ক্যান করার পর ওইটাকে আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিং করি। ওটা আপনাদেরকে অন্য এক সময় দেখাবো যে কীভাবে রিভার্স ইঞ্জিনিয়ারিং হয়। বুঝছেন? আজকে যেহেতু আপনাদের এসকেসের একটা কথা বলছিলেন যে এটা একটু দেখাবেন। তো সেজন্য আরকি দেখালাম। আপনারা এইভাবে আস্তে, আস্তে আগাবেন। যেটার মাপ নাই, সেই মাপ আপনি বের করে ফেলতে পারবেন। যেমন হতে পারে না যে আমি একটা কিছু দৈর্ঘ্যটা জানি বাট প্রস্থটা জানি না। যদি পিকচারটা ঠিকঠাক অ্যালাইনমেন্টে থাকে তখন দৈর্ঘ্য আপনি জানেন কত? ৮০। তো ৮০ সাথে ৮০ একটা লাইন ড্র করেন। দেন দেখবেন যে হাইট একটা ভ্যালু আসতেছে, সেই ভ্যালুটা অটোমেটিক আসবে। একটা কাজ মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। নতুন একটা নেই। ফ্রন্ট প্লেনেই আমি আপাতত একটা ড্রয়িং করব।
যেই ড্রয়িংটা একটা লেখা থাকবে টেক্সট দিয়ে ডিএফএল ক্যাট ক্যারি ডিএফএল CADCARE এই লেখাটা এইখানে যান, এখানে যান, দেন আপনি বলতেছেন যে এইটা উচ্চতা হবে 1.5 ইঞ্চি। এই লেখাটা বোল্ড হবে, এই লেখাটা ক্যালিব্রি যে ফন্ট আছে সেই ফন্টে আসবে, ক্যালিব্রি ফন্টে থাকবে। দেন ওকে দিলেন, ওকে দেওয়ার পর ডিএফএল ক্যাট কেয়ার লেখাটা বেশ বড়, তাই না? এই লাইনটাকে একটু বড় করার দরকার। ওকে, এবার আমরা এখান থেকে এক্সট্রুড করলাম, এখানে সামথিং একটা থিকনেস দিলেই হয়। থিকনেস দিয়ে আমার দেখা গেছে এইটা লাগবে, এই যে ফন্টের টেক্সটটা আছে না, টেক্সটের আউটসাইডটা লাগবে। অটোক্যাডের ড্রয়িংয়ে লাগবে। তো আপনি তখন এখান থেকে সেভ দেন, সেভ দেওয়ার পর এখানে অটোক্যাড মানে হচ্ছে DXF বা DWG, এই দুটো ফরম্যাটে সেভ করলে অটোক্যাড ফাইল হয়। তো আমি DXF ফাইলটাই সেভ করলাম, যে টেক্সট। এখানে উপরেরটাই রাখবো ফেস অ্যান্ড ওকে, তাহলে আমার অটোক্যাডের লেখাটা এরকম আসবে। এই যে আমার লেখাটা, এই লেখাটা এখন যদি আমি ওপেন করি অটোক্যাড ফাইল ওপেন হবে। আচ্ছা, এখন যে জিনিসটা জানে না তাকে যদি বলা হতো যে আপনি আমাকে টেক্সটটা দিবেন, সেই টেক্সটের হাইটটা হবে এইখান থেকে এই পর্যন্ত যা আসে আর কি 1.5 ইঞ্চি। তো 38.1 মানে হচ্ছে 1.5 ইঞ্চি। ওকে, তো চিন্তা করে দেখেন এইভাবে যদি আপনি এখন লেখা শুরু করতেন কি পরিমাণ সময় যেত। তারপরও আদৌ যে আপনার লেখাটা ঠিকঠাক হইতো কি না। হয়েছে কি এটার মতো, এটা হয়েছে? হয় নাই। দেন একটা থেকে একটা যে স্পেস, এই স্পেসটা কি ঠিকঠাকভাবে হয়েছে? হয়নি। অথচ আমরা সলিডওয়ার্কসে কিন্তু একদম ইজিলি কাজটা করে ফেলছি। আমার যেই ফন্ট দেওয়ার দরকার সেই ফন্টটা করছি। এখন এই লেখাটা যেই কাজে ইউজ হবে, মনে করেন সাপোজ এটা কোনো একটা কাপড়ের উপর প্রিন্ট হবে, টেক্সট আকারে প্রিন্ট হবে, তখন আমরা এখান থেকে এই যে সলিড রাখলাম অ্যান্ড এই জায়গাগুলোকে ফিল করে দিচ্ছি। এখন যদি আপনি ক্যাট ফাইলে সেভ করেন ইলাস্ট্রেটরে এটা ওপেন হবে। ইলাস্ট্রেটর ওপেন হলে সে কিন্তু তার প্রিন্টের কাজে কাজটা করতে পারতেছে। বাট আপনার এই জিনিসটা জানা নাই যে কাজটা কিভাবে হবে। তখন আপনি কি করতেন, এখান থেকে লাইন নিতেন,
লাইন নিয়ে নিয়ে কাজটা শেষ করতেন, তাই না? আপনারা কি আছেন? হ্যালো? হ্যাঁ স্যার, আছি স্যার। আমি এই যে এটা দেখাইছি আরকি যে ডিএফএল ক্যাট কেয়ার সাপোজ এখানে যে টেক্সটটা, এই টেক্সটটা একটা কি ফন্টে আছে? ক্যালিব্রি ফন্টে। এখন নরমালি এইখানে রেডিয়াস কত, এটার দূরত্ব কত, এইটা কত, এইভাবে কাজটা করতে গেলে অনেক সময় লাগতো না? এই স্কেচগুলা? রাখতেছি। হুম। অথচ আমার কাছে কিন্তু এখন স্কেচ ইজিলি চলে আসতেছে। এই যে আমি এটাকে জাস্ট খালি কনভার্ট করব। তাহলে আমার ভিতর সাইডের লাইন, আউটার সাইডে দেখেন এই লাইনগুলো সুন্দরভাবে চলে আসতেছে। এবার এটার ডায়ামিটার কত, এগুলো দেওয়ার দরকার নাই। এই লাইন থেকে এই লাইনের হাইট, এগুলো যত কাজ করবেন তত আপনার এক্সপিরিয়েন্স হবে। শুধুমাত্র একটা কোর্স করলে যে সব কিছু শেখা যায় তা না। কাজ করতে গেলে সমস্যার সম্মুখীন হইতে হয়। সমস্যার সমাধান যখন করতে পারছেন তার মানে আপনি ওই সম্পর্কে জানেন। আদারওয়াইজ আপনি মনে করবেন যে আমি অনেক কিছু জানি, বাট খুবই কম জানেন। ওটা নিয়ে বেশি দূর আগানো কঠিন। আমরা কোর্সেও কাজ শিখাই, সেখানে আপনাদের এক্সারসাইজ দেওয়া হয়, সেটা যে আপনাদের লাইফের জন্য এনাফ এটা কখনোই ভাবা যাবে না। বাট হ্যাঁ, ওটা জানার কারণে আপনার কাজগুলো আরও সহজ হয়ে যাবে। আপনি আরও ডিপলি বুঝতে পারবেন। যত বুঝবেন দেখবেন আপনার কাজের গতি তত বাড়ছে। আমাদের ক্যাট ডিপার্টমেন্টে যত মানুষ কাজ করে তাদের বুঝতে যে পরিমাণ সময় যায়, কাজ করতে অত সময় যায় না। আমরা যদি কাজটা বুঝতে পারি ঠিকমতো, যেই কাজটা আমরা ৩ ঘন্টা ধরে করতাম, ওই কাজটাই দেখা গেছে আমাদের ১ ঘন্টার মধ্যে হয়ে যায়। যে এই প্রসেসের পর এই প্রসেস এইভাবে, এইভাবে শুরু করতে হবে। আর প্রসেস যখন জানি না, তখন ১ম এ একভাবে এপ্লাই করি, দেন আবার ফিরে আসি শূন্যে। 0 তে চলে আসার পরে আবার একটু কাজ করি। মনে করেন 40% কাজ করার পর আমাদের মনে হয় যে না আবার ব্যাক করে 20% এ চলে আসতে হবে। দেন আবার শুরু করি। এইভাবে করে আমরা অনেক সময় নষ্ট করে ফেলি। আপনার হ্যাঁ, টুলস ইউজ করার এক্সপেরিয়েন্স আছে, কিন্তু নলেজ নাই। তার মানে আপনি কিন্তু ওকে না। নলেজও থাকতে হবে, স্কিলও থাকতে হবে। তার পারফরম্যান্সটা বেস্ট। ওকে? প্ল্যানিং লাগবে স্যার, প্ল্যানিং। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। এই টুলসগুলো শুধু জানলেন, কিন্তু এগুলো কোনটাকে কখন ইউজ করতে হয়? একই কাজ আমি বলছিলাম সোয়েপ টুল দিয়েও করা যায়, এক্সট্রুড দিয়েও করা যায়, রিভলভ দিয়েও করা যাচ্ছে। কিন্তু জায়গা ভেদে সোয়েপ্টের কাজ সোয়েপ্টেই করতে হবে। সোয়েপ্টের কাজ আপনি অন্য জায়গায় ইউজ করতে পারবেন না। রিভলভ টুলস দিয়ে আমরা বল তৈরি করে দেখাইছিলাম। অন্য কোনো টুলস দিয়ে এই বল তৈরি করা কি সম্ভব? 3D বল? না, সম্ভব না। না। সো এই জিনিসগুলো আমরা যখন ক্লিয়ার কনসেপ্ট নেব, আমার পক্ষে তখনই প্ল্যানিং করা সম্ভব যে আমি তখন এইটার পরে ওইটা করব, ওইটা ওই টুলস দিয়ে করব। তাই না? ওকে, তাহলে আমাদের রেকর্ডিংটা এই পর্যন্ত রাখি। কেউ কিছু বলবেন? না স্যার, স্যার আমি একটা দিছিলাম হোয়াটসঅ্যাপে স্যার, ওই গত ক্লাসের কাজটা স্যার। আপনার কাজটা কি জমা দিছেন? জমা বলতে স্যার ওই যে কিছু তো যায় আমি আটকে গেছি। এই লাস্টের দিকে আছে। কোনটা এটা? হ্যাঁ, এটাই তো হওয়ার কথা। হ্যাঁ দিছি। এখানে আপনার ফিলেট করার প্রসেসটা ঠিক নাই। বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, এটা স্যার, এটা আমার আছে। আর এই যে ফিলেট করছেন না, এই ফিলেটগুলোতে মনে হয় একবারেই সম্ভব। যদি ডিফারেন্ট রেডিয়াস না থাকে। ও, এই যে একটা করছেন না, এই একটা হুম, জায়গায় আপনার এই ফিলেটটা হওয়া উচিত ছিল এইটা, এইটা। একবারে হয়ে গেছে না? হুম, হুম। আমি ওইভাবে সিলেক্ট করছিলাম, মনে হয় অন্য দিকে চলে গেছে। না ওইভাবে যদি করে থাকেন তাহলে নিচেরগুলোর কাজ কি? আমি মনে করেন ব্যাক করলাম। হুম। তাহলে এই স্টেপগুলোতে কি কাজ করছেন? তাই না? আপনার ডিজাইন ম্যানেজার ট্রিতে তো আছে এগুলা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এগুলো দেখতে হবে তো আমাদেরকে। জি স্যার। আমার কিছু ফল্ট আছে, অনেক ফল্ট আছে এটাতে। ফলগুলা কারণ কি?
এগুলো স্যার ওই যে স্টেপ বাই স্টেপ করতে যায় এরকম হয়ে গেল। আচ্ছা যাই হোক কিছুটা পারছেন আর কি, যেটা গত ক্লাসে দেখাইছিলাম 100% হয় নাই, বাট বলা যায় আপনি 30% বা 40% কমপ্লিট করছেন। আর একটু জি দেখেন, স্যার। আবার ট্রাই করেন যে ওটা কতটুকু আর একটু আগাইতে পারেন কিনা। এই যেমন এইখানে আহ, একটু বাকি টাকি আছে, যেমন ক্যাপ ক্যাপ তৈরি করা দেখাইছিলাম ক্লাসে, ওটা আপনি কিন্তু ওই পর্যন্ত যাইতে পারেন নাই। ক্যাপ স্যার আমার তৈরি হয়েছে, ক্যাপটা আমার হারাই গেছে স্যার, এই জায়গাতেই প্রবলেমটা আমার হয়ে গেছে হুম, লাস্ট। এই যে দেখেন, মনে করেন সাপোজ এটাকে যদি ডিলিট করেন, তাহলে এর পেছনে যতগুলো লিঙ্ক আছে না সবগুলো ডিলিট হয়ে যাবে, বুঝছেন? জি স্যার। সো বুঝে বুঝে একটু একটু করে আগাইতে হবে, কোনটা কোনটার সাথে আমার কানেক্টেড। ক্যাপটা ড্রয়িং করতে করতে হারাই গেল কিভাবে, আমি তো সেটাই বুঝতেছি না স্যার। ড্রয়িং করতে করতে হারাই গেছে। হ্যাঁ স্যার, ক্যাপটা এখন আমার প্রথমের দিকে আসে। এখন হারাই যায় বলতে কি, যখন আপনার আনমার্স থাকে তখন এইখানে 2টা 3টা হয়, ঠিক আছে? 2টা 3টা বডি হয়, একটাকে যদি আপনি হাইড করে দেন তাহলে সেটাকে আপনি ব্যাক করাইতে পারবেন। একটাকে যদি আপনি এরকম সাপ্রেস করে দেন, সাপোজ এই লফটেড কার্ডটা সাপ্রেস করে দিয়েছেন, সেটা এখন নাই, কিন্তু আপনি সেটাকে ব্যাক করাইতে পারবেন, কিন্তু যেটা ডিলেট হয়ে গেছে সেটাকে তো আর আপনি খুঁজে পাবেন না। তার মানে আমার এটা ডিলিট হয়ে গেছে। হয়তো বা দেখতে হবে, এখানে তো নাই। ডিলিট হয়ে গেছে, আমার ছিল স্যার, ওটা ক্যাপটা ছিল, এই জন্যই আমি। আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা ইভানা ম্যাম আপনি আছেন? ওকে ঠিক আছে, আমি রেকর্ডিংটা তাহলে এই পর্যন্ত পজ করছি, আপনারা এটা রিভিশন দিয়েন। আচ্ছা।